সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আজকে একটি ইন্ডেক্স এবং তার সাথে কোন টাইপের স্টক সাপোর্ট করে বা কোন ক্যাটাগরির স্টক আমরা এই মুহূর্তে নজরে রাখতে পারি এবং ইন্স্যুরেন্স আর ব্যাংক সেক্টর নিয়ে একটু কথাবার্তা বলবো। তো আপনারা আমার সাথেই থাকবেন। আজকে বেশ গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হতে চলেছে। যেহেতু মার্কেট একটু উত্থান দিচ্ছে, মার্কেটের একটু বাই প্রেশার আছে, সেই বিষয় নিয়ে আমরা কোথায় কোন জায়গাটাতে কোন টাইপের স্টকে এন্ট্রি দিতে পারি বা আমাদের হোল্ডিংয়ে কোন টাইপের স্টক রাখা যেতে পারে বা ইন্ডেক্স এই যে উঠতেছে এই উত্থানকে আমাদেরকে কিভাবে সিগন্যাল দিচ্ছে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। দেখেন, ইন্ডেক্স গত 4 দিন ধরে টানা উঠতেছে। তো এই ইন্ডেক্সের আলোচনা করার আগে তো চলেন আমরা একটু দেখি যে এইখানে যে উত্থানটা হয়েছিল, যে মুভটা দিয়েছিল 1000 পয়েন্টের, এই 1000 পয়েন্টে কোন টাইপের স্টকের উপর ভর করে এই উত্থানটা দিয়েছিল, সেটা ছিল হচ্ছে ব্যাংক এবং ইন্স্যুরেন্স। তো ইন্ডেক্সের আলোচনা বা ইন্ডেক্সের যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, তাহলে সেই দুইটা সেক্টরের কি পজিশন সেইটার উপরও অনেকটা ডিপেন্ড করতেছে আমাদের ইন্ডেক্সের কতটুকু বাড়বে বা কতটুকু কারেকশন হবে, সেইটা আগে একটু দেখে আসি। তো চলেন সর্বপ্রথম আমরা একটু ব্যাংক সেক্টরটা দেখি। এই যে দেখেন ব্যাংক সেক্টর এইখান থেকে এই পর্যন্ত একটা ভালো একটা মুভমেন্ট দিছে এবং অনেকেই কম বেশি ব্যাংকে প্রফিট করেছে। বাট লাস্ট টাইম ব্যাংক যখন কারেকশনে যায় বা ইন্ডেক্স যখন কারেকশনে যায়, তখন অনেকেই ব্যাংক নিয়ে আটকা পড়ে গিয়েছিলেন। এই যে দেখেন ইন্ডেক্সের যে চেহারা, ব্যাংকেরও একই ধরনের চেহারা। ব্যাংক এইখান থেকে এই জায়গাগুলোতে ছিল ডিস্ট্রিবিউশন ফেজ বা এই জায়গাগুলোতে আমরা বলি ফিডিং ফেজ। এই ফিডিং ফেজের পরে এই যে যুদ্ধের কারণে যে কয়েকদিন টানা টানা 4-5 দিন হচ্ছে কারেকশন হয়েছে ইন্ডেক্স এবং সাথে ব্যাংকও দেখেন। এখন এই যে ব্যাংক উঠতেছে, একটু খেয়াল করে দেখেন এইখান থেকে পড়ার পরে ব্যাংক যে উঠতেছে, হ্যাঁ মেনে নিলাম এইখান থেকে ছোট ছোট করে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, বাট এই জায়গাগুলার ভলিউমের চেহারা দেখলে তেমন একটা আশা আমি দেখতেছি না ব্যাংক সেক্টরে। আপনারা বলতে পারেন, ভাই ব্যাংক তো আরও বাড়তে পারে। হ্যাঁ বাড়তে পারে, ব্যাংকের কারেকশনও শেষ। এইখান থেকে এই পর্যন্ত যে কারেকশনটা হয়েছে, এই কারেকশনও শেষ। এই যে দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে, এইখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লককে ট্যাপ করে সে উপরের দিকে উঠতেছে। বাট এখনই কি নতুন করে হায়ার হাই করবে? হ্যাঁ করতে পারে, যদি যুদ্ধের ইস্যুটা সমাধান হয়ে যায় তখন করতে পারে। যুদ্ধ অবস্থায় এই মুহূর্তে আমি ব্যাংকের তেমন কোনো ভলিউম পাচ্ছি না, চোখে আসতেছে না। যদি ভলিউম এর চাইতে অনেক বেশি, মানে এইখানে যে রকম ভলিউম নিয়েছিল, এই ভলিউমগুলো যদি আসে বা এই টাইপের, এই যে দেখেন যে এইখানে গ্র্যাজুয়ালি ভলিউম বাড়তেছিল, এই জায়গাটাতে ভলিউম কিন্তু বাড়তেছে না তেমন একটা। এই যে একটা দিন, মানে লাস্ট পরশু দিন, মানে 10ই মার্চ, এই দিন একটু ভলিউম বেশি নিয়েছে, তারপরের 2 দিন কিন্তু ভলিউম আবার কমে গেছে। তো এই ভলিউমের ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে ব্যাংক আরেকটু বাড়তে পারে। না হলে ব্যাংক কিন্তু রিটেস্টমেন্ট দিয়ে সে নিচের দিকে আসার পসিবিলিটি আছে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। যখনই ব্যাংক কারেকশনে যাবে, তখন কিন্তু ইন্ডেক্সও একটু চাপের মধ্যে থাকবে। হ্যাঁ, ইন দ্য মিন টাইমে যদি অন্য কোনো সেক্টর লিডিংয়ে আসে, ভালো সেক্টর, সেটা ফার্মাসিউটিক্যাল হইতে পারে বা টেক্সটাইল হইতে পারে, এই টাইপের কোনো বড় সেক্টর যদি আসে, তাহলে ব্যাংক একটু একটু করে কারেকশন হইলেও ওইগুলা দিয়ে একটু বাজারটাকে ধরায় রাখবে। বাট ব্যাংক কারেকশন হচ্ছে, সেক্ষেত্রে অন্য কোনো সেক্টর লিডিংয়ে আসতেছে না, তাহলে ইন্ডেক্স কিন্তু একটু চাপে থাকবে, এটা মাথায় রাখবেন। এই হচ্ছে ব্যাংকের আলোচনা। ব্যাংক নিয়ে আর বেশি আলোচনা করব না। ব্যাংক দিয়ে আমি এই মুহূর্তে তেমন একটা আশা দেখতেছি না, একদম আপনাদেরকে অকপটে বলেই দিলাম যে আসলে ব্যাংক নিয়ে আমি এই মুহূর্তে আশাবাদী দেখতেছি না, যতক্ষণ না পর্যন্ত ভলিউম আসতেছে। ভলিউম আসতে হবে, ভলিউম মাস্ট, ব্যাংকের ভলিউম মাস্ট, মানে এই রকম ভলিউম হইতে হবে। এরপরে চলেন ইন্স্যুরেন্স। যেহেতু ব্যাংক ও ইন্স্যুরেন্সের উপর ভর করে ওই যে ইন্ডেক্সটা উঠেছিল, তো এখন এই ইন্স্যুরেন্স সেক্টরের কি অবস্থা চলেন দেখেন। ইন্স্যুরেন্সেরও একই অবস্থা। এই যে এইখান থেকে যখন পতনটা হয়েছে বা কারেকশনটা হয়েছে, তারপর থেকে, মানে এরপর থেকে দেখেন ভলিউম ছাড়াই, আহামরি ভলিউম হচ্ছে না কিন্তু ইন্স্যুরেন্সেরও কারেকশন শেষ। এই যে দেখেন এইখানে একটা লিকুইডিটি নেওয়া শেষ, তার একটু খেয়াল করে দেখেন লিকুইডিটি নেওয়া শেষ। বাট শুধুমাত্র লিকুইডিটি বা অর্ডার ব্লক দেখেই আমরা ঝাঁপিয়ে পড়বো, বিষয়টা তা না। সেইখানে ভলিউম আসতে হবে, প্রাইজ অ্যাকশনও আসতেছে, প্রাইজ অ্যাকশনও ভালো আসতেছে, বাট আমি ভলিউম দেখতেছি না। এই ভলিউমগুলো আমাদেরকে মেজার করতে হবে। যদি এইখানে ভলিউম না আসে ওই ব্যাংকের মতো, তাহলে আবার একটু রিটেস্ট দেওয়ার জন্য আরেকটু নিচে আসতে পারে।
আমাকে এই রকম গ্র্যাজুয়ালি ভলিউম বাড়তে হবে, যে এইখান থেকে ইন্স্যুরেন্স যখন বাড়তেছিল তখন গ্র্যাজুয়ালি ভলিউমটাও বাড়তেছিল, বাট এই জায়গাগুলোতে ভলিউম ড্রাই হয়ে গেছে। এই ড্রাই অবস্থায় একটু উপরে গেলেও সেই জায়গাগুলোতে রিস্ক থাকে। তো এই রিস্কগুলো আমরা কিভাবে মিনিমাইজ করব? তার মানে আমাদের আপাতত আপাতত এই দুইটা সেক্টর থেকে একটু অবজারভেশন করা উচিত। আমি বলবো না আপনারা এন্টিনিয়ার না বা আপনারা বিক্রি করে দেন, সেটা বিক্রি করবেন না কি করবেন সেটা আপনাদের বিষয়। যদি আপনাদের হাতে সেই স্টকগুলো থেকে থাকে, যদি কস্টিং প্রাইসের আশেপাশে থেকে থাকে, তাহলে আপনারা অ্যানালাইসিস অনুযায়ী সিদ্ধান্ত নেন। বাট আমি বলবো না যে আপনারা সেল করে দেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। যদি বলি যে সেল করে দেন, তাহলে বলুন ভাই প্যানিক ছড়াচ্ছে। না, আমি কস্টটা দেখাচ্ছি। আমাদের বাজারে এই ভলিউমটা লাগবে। এই ভলিউম ছাড়া এই যে যে এতটুকু, এই যে এই কয়েকদিনে যতটুকু উঠেছে, এই কয়েকদিনের এতটুকু সাস্টেন করতে পারবে কিনা সেটা নিয়ে আমি সন্দিহান, ভলিউম ছাড়া উঠলে। আপনারা একটু খেয়াল করে দেখেন, মানে সবসময়, মানে এই যে আপনাদেরকে একটু বলার চেষ্টা করতেছি যে ভলিউম ছাড়া উঠতেছে, এর পরবর্তীতে কি ধরনের অ্যাক্টিভিটি করে সেটা নিয়ে একটু আপনারা অবজারভেশন করেন, তাহলেই বিষয়টা বুঝতে পারবেন। তো যেহেতু ভলিউম নাই, সেহেতু এইটা নিয়ে আমি আহামরি আশাবাদী হচ্ছে না। যখনই ভালো ভলিউম আসবে, তখনই আমি এই দুইটা সেক্টর নিয়ে ভালো আশাবাদী হব। যেহেতু আমরা এই দুইটা সেক্টর দেখলাম, ব্যাংক এবং ইন্স্যুরেন্স পুলব্যাক দিচ্ছে, বাট ভলিউম ছাড়া পুলব্যাক দিচ্ছে, তাহলে এই মুহূর্তে আমাদের ইন্ডেক্সের কি অবস্থা হবে সেইটা নিয়ে একটু আলোচনা করি, চলেন। ইন্ডেক্সের মোটামুটি, মানে ইন্ডেক্স তো টোটাল সেক্টর নিয়ে হয়, শুধুমাত্র যে ইন্স্যুরেন্স এবং ব্যাংক নিয়ে এরকম না। তারপরও ইন্ডেক্সের মোটামুটি ভলিউম এখানে আসছে। বাট যদি ওই দুইটা সেক্টর এখন যদি একটু কারেকশনে যায় বা একটু রিটেস্টমেন্টে যায়, তাহলে ইন্ডেক্সটাও কিন্তু একটু চাপে থাকবে। আমি বলবো না এখান থেকে আরও নিচে আসবে, নিচে আসতে পারে। অন্য কোনো সেক্টর যদি সাপোর্ট দেয়, তাহলে ওইটাকে সে রিকভার করবে বা ওইটাকে সাপোর্ট দিয়ে ইন্ডেক্সকে একটা কম্বাইন্ড জায়গায় রাখবে। সো ব্যাংক এবং ইন্স্যুরেন্সের সেক্টরের সাথে কিন্তু ইন্ডেক্সের অতপ্রতভাবে জড়িত। যেহেতু ইন্ডেক্সটা ওই দুইটা সেক্টর দিয়ে উঠেছিল, এখন অন্য কোনো সেক্টর যদি লিডিংয়ে আসে, তাহলে সেইটা হইতে পারে। তো এইখান থেকে পড়ার পরে দেখেন একদম ভি শেপ দিয়ে, এই যে এইখানে আমরা যদি একটু শেপটা মাপার চেষ্টা করি, দেখেন এইখান থেকে ভি শেপে সে উঠতেছে। হ্যাঁ, ভি শেপে কি এর আগে পরে উঠে নাই? তো চলেন আমরা একটু দেখি যে ভি শেপে কোথায় উঠেছে। আমরা যদি দেখি এই জায়গাটাতে, দেখেন এই যে 5ই আগস্টের পরে যে পতনটা হয়েছে, এরপরে কিন্তু ভি শেপ দিয়ে সে রিকভারি দিছে। হ্যাঁ, নতুন করে হায়ার হাই করে নাই, কিন্তু রিকভারি দিছে, এটাকে বলে পুল ব্যাক। এই পুল ব্যাকের কথা কিন্তু আমি আপনাদেরকে একদম এই দিন, মানে এই যে যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, এই যে 9 মার্চ, এই গ্রিন ক্যান্ডেলের হওয়ার আগে, মানে সকালবেলায় 9:20-25-এর দিকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়েছিলাম। চলেন সেই মেসেজটা একটু দেখে আসি। এই যে দেখেন, এই যে 9 মার্চ 9:28, মানে তখন ট্রেড আওয়ার শুরু হয় নাই। এখানে কি লেখা ছিল? গুরুত্বপূর্ণ বার্তা। দেখেন সূচক অনেকটাই পড়ে গিয়েছে এবং সেটা হয়েছে খুবই দ্রুত, যা সাধারণ বিনিয়োগকারীর পক্ষে ধরাটা কষ্টকর ছিল। এই মুহূর্তে অনেকেরই লস 20-25% হয়ে গেছে। তাই যারা সময় মতো সেল করে বের হতে পারেন নাই, তারা এখন সেল করলেও তেমন একটা লাভ হবে না। সূচক পড়লে আর কতই পড়বে, সেখানেও তো কম বেশি লস দেখতে হবে। যেহেতু আপনি লসেই পড়ে গিয়েছেন, তাহলে এত লসের শেয়ার সেল করার কোনো যৌক্তিকতা আমি দেখছি না। হ্যাঁ, যদি 5-7%-এর মধ্যে থাকতো, তাহলে সেটা সেল করার যৌক্তিকতা থাকতো। বাট বলা হয়েছিল এবং একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। দেখেন একদম এই দিন, মানে এই 9 মার্চ 9:28 আমি মেসেজটা দিয়েছিলাম, তখন কিন্তু ট্রেড আওয়ার শুরু হয় নাই। এত বড় ক্যান্ডেল হওয়ার পরেও, মানে 8ই মার্চ না, মানে হচ্ছে হ্যাঁ 8ই মার্চে যে ক্যান্ডেলটা হয়েছে এত বড় 200 পয়েন্টের উপরে কারেকশন হয়েছে, তারপরেও সেদিন সকালবেলা আমি বলেছিলাম, তার মানে কি এখানে একটা পুল ব্যাক আমরা দেখতে চলেছি। সেই পুল ব্যাকটাই এইখানে হচ্ছে, আর কিছুই না। এই পুল ব্যাকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কিভাবে। এখন দেখার বিষয় হচ্ছে এই জায়গাগুলোতে কোনো সেল সিগন্যাল আমরা পাচ্ছি কিনা। যদি সেল সিগন্যাল পাই, তাহলে যে স্টকগুলা ইন্ডেক্সের সাথে পুলব্যাক দিছে, সেই স্টকগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এটা একটু মাথায় রাখবেন। মানে আপনি যদি ম্যাক্সিমাম, যে যেমন ব্যাংক সেক্টর দেখাইলাম, ইন্স্যুরেন্স সেক্টর দেখাইলাম, ইন্ডেক্স যেভাবে উঠছে ওই দুইটা সেক্টর ঠিক ওইভাবে উঠছে, এবং অনেকগুলো স্টকই ইন্ডেক্স যেভাবে উঠছে সেইভাবেই উঠছে। তো ইন্ডেক্স যদি এই জায়গাগুলোতে সেল সিগন্যাল আসে বা সাপ্লাই চলে আসে, তাহলে ওই স্টকগুলোও সাপ্লাইতে চোখ পড়ে যাবে। তো এইভাবে করেই আপনারা একটু চিন্তা করবেন। যেহেতু ওই দুইটা সেক্টর আমি দেখাইলাম যে ভলিউম নাই, তাহলে আপনার ওই দুইটা সেক্টর থেকে একটু
নজর ঘুরিয়ে অন্যদিকে যে স্টকগুলো একদম বটম লেভেলে আছে, যে এই সব লেভেলে, ধরেন ইন্ডেক্সের কথা আপনাদেরকে একটু বলে দিই, এই সব লেভেলে যে স্টকগুলো আছে আপনি যদি খুঁজেন, আমিও দুইটা স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে স্টক দুইটা একদম বটমে আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, আপনাদের দেখাই দিব। বাট আমি একটু আপনাদেরকে সামনে ট্রেডিং প্ল্যানটা একটু দেখাইতে চাইছি। দেখেন, যারা এইখানে বের হয়েছে, মানে এইগুলাতে বের হয়েছে, তারা কিন্তু এইসব জায়গায় টুকটাক প্রফিট করতেছে বা সুযোগ নিয়েছে। বাট যারা বের হয় নাই বা হতে পারে না, হ্যাঁ আমি জানি অনেকেই এই জায়গাগুলোতে বের হইতে পারে না, কারণ এইখানে যে ঘটনাটা ঘটাইছে, মানে যুদ্ধের কারণে যে ঘটনাটা ঘটছে সেটা খুবই দ্রুত হয়েছে, মানুষ বুঝে ওঠার আগেই। হ্যাঁ অনেকেই বুঝতে পারছে, আমি ধরে নিচ্ছি 10% মানুষ বুঝতে পারছে, আর 90%ই এইখানে বুঝতে পারে নাই। তো ওই 90%দের জন্য ওই বার্তাটা ছিল যে আপনার 20-25% আপনার লস হয়ে গেছে, এই মুহূর্তে ইয়া করেন না। এখন দেখেন এই যে এই 3-4 দিনে মোটামুটি 10-15% লস রিকভারি তাদের হয়ে গেছে অলরেডি। তো এখন আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেন, ওই স্টকগুলো হোল্ড করবেন না রাখবেন, ভাই এটা আপনাদের বিষয়, আমি কোনো কিছুই বলবো না। এটা আমি কোয়াজ দেখাইলাম, আমি আপনাদেরকে থিওরি দেখাইলাম, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালও দেখাইলাম যে কি হইলে কি হইতে পারে। যদি দেখেন এইখান থেকে সেল সিগন্যাল আসতেছে বা সেল কোনো ক্যান্ডেল আসতেছে এবং ভলিউমটা মোটামুটি ভালো নিচ্ছে, তাহলে সেইখানে সিদ্ধান্ত আপনার হতে পারে। ওই টাইপের স্টক, সব স্টকই না কিন্তু, ওই টাইপের। হ্যাঁ কিছু স্টক আছে একদম বটমে, সেই স্টকগুলো নিয়ে টেনশনও করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। যাই হোক, এই হচ্ছে ইন্ডেক্স নিয়ে আলোচনা। ইন্ডেক্স মোটামুটি ঠিকঠাক আছে, তবে ওই দুইটা সেক্টর আপনাদেরকে ইন্ডেক্স মাপার জন্য বা ইন্ডেক্স দেখার জন্য অবশ্যই ব্যাংক ও ইন্স্যুরেন্স আপনাদেরকে নজরে রাখতে হবে। নজরে রাখতে বলতেছি কেনার জন্য না, ইন্ডেক্সকে মেজারমেন্ট করার জন্য। ইন দ্য মিন টাইমে যদি অন্য কোনো ভালো সেক্টর, যেটা বললাম ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল, যদি লিডিংয়ে চলে আসে, তাহলে ওইগুলো টুকটাক কারেকশন হইলেও তেমন কিছু হবে না, এই দুইটা সেক্টর দিয়ে আপনাকে সাপোর্ট দিতে পারবে। তো এরপরে চলেন আমি আপনাদেরকে দুইটা স্টকের একটু ওয়াচ লিস্ট দিব। সেই দুইটা স্টকের মধ্যে সর্বপ্রথম আছে কি বি এস আর। এই যে দেখেন বি এস আর কিন্তু একদম বটমে। এই স্টকটা কোথা থেকে নেমে আসছে আমরা একটু দেখি, কারণ আপনারা অলরেডি জানেন এই স্টকটার একদম টপ পয়েন্ট ছিল কত, এই যে 126 টাকার ঘরে। 126 টাকার থেকে সে কারেকশন হতে 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 একবারে এখন 30-31 টাকার ঘরে স্টকটা আছে। এবং এর সর্বনিম্ন বটম ছিল কত, এই যে 28 টাকা বা 29 টাকা, হ্যাঁ 29 টাকার ঘরে এর হচ্ছে সর্বনিম্ন বটম। এবং এই জায়গাটাতে যদি আমরা একটু দেখি, এই জায়গাটাতে হচ্ছে অ্যাকুমুলেশন। এই মুহূর্তে যদিও ইন্ডেক্স এখনো প্রপার ওয়েতে আমাদেরকে আপট্রেন্ড কনফার্ম করে নাই বা নতুন করে হায়ার হাই করে নাই, সেহেতু যদি আপনি কোনো স্টক ট্রেড করতে চান, আমি বলবো একদম সেভ স্টকে থাকা। এই বি এস আর হচ্ছে এক ধরনের সেভ স্টক, একদম পিওর ওয়েতে সেভ স্টক, কারণ এ এখন অ্যাকুমুলেশন প্রসেসে আছে। এ পড়লে কয় টাকায় আর পড়বে, কোথায় পড়বে, তারপরেও আমি আপনাদেরকে বলে দিয়েছি যে 29 টাকার ঘরে যদি চলে যায়, মানে নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এইটার স্টপ লস নিতে হবে। দেখেন আপনারা অনেকেই বলতে পারেন ভাই এই জায়গাগুলোতে ভলিউম হচ্ছে না, এইটা ভলিউম ছাড়া স্টক, মানে মরা স্টক। তো আমি ভাই বেছে বেছে মরা স্টকই কিনি, যখন তাজা হয় তখন বিক্রি করে, আপনাদেরকে সেদিন এটা নিয়ে আলোচনা করেছিলাম। বাট এইটা দেখেন এই জায়গাগুলোতে বেশ ভালো অ্যাকুমুলেশন হচ্ছে। এই অ্যাকুমুলেশন প্রসেসে যদি স্টকটা আপনারা কালেক্ট করতে পারেন, আপনাদের জন্য সুবিধা। আমি বলছি না আপনারা এটা নেনই, আমি আমার অ্যানালাইসিস বা আমার ওয়াচ লিস্ট থেকে আপনাদেরকে শেয়ার করলাম। দেখেন এইরকম আরেকটা স্টক ছিল, আপনাদেরকে এইটার চার্টও শেয়ার করেছিলাম, একটু দেখি চলেন। এই যে দেখেন গত রবিবারে সানডেতে যারা এআইএল সংগ্রহ করেন নাই, তারা এখন সংগ্রহ করেন, 28-এর নিচে পাওয়া যাচ্ছে। মানে আমার স্টক সিলেকশন হেল্প গ্রুপ আছে, আপনারা জানেন, সেই গ্রুপে এই যে আমরা যে একবারে পোর্টফোলিও ফাঁকা করে দিয়েছিলাম যখন ইন্ডেক্স একদম ডাউন ট্রেন্ডে যাচ্ছে ভাব, ওই সময়টাতে এরপরে একটা স্টকই কিনছি গত রবিবারে। হ্যাঁ আমরা কেনা শুরু করেছি সেই বৃহস্পতিবার থেকেই, এআইএলটা আগে আমরা কিনেছি, এরপরও আবার 28-এর নিচে দিছে গত রবিবারে। তখন আবার এই গ্রুপ মেম্বারদেরকে রিমাইন্ডার দেওয়া ছিল যে আপনারা 28-এর নিচে পাইলে আপনারা কিনতে পারেন, তবে পরিমাণে অল্প, মানে বেশি কিনতে পারেন, অল্প কিনতে বলছে, যেহেতু মার্কেট একটু ভলাটাইল ছিল। বাট এই একটা স্টকই এই কয়েকদিনে, মানে এই যে গত সপ্তাহ বা এই সপ্তাহটা গেল, এই 7 দিন গেল, এই 7 দিনের মধ্যে আমরা এই স্টকটাই শুধুমাত্র একটা স্টকই কিনেছি, আর কোনো স্টক ট্রেড করি নেই, একদম অকপটে আপনাদের সাথে শেয়ারই করলাম। আজকে আমরা এই আইএল প্রফিট টেক করছি 31 টাকা করে, তার মানে 28 থেকে 31 টাকা, 10%। এই যে ডাউন ট্রেন্ড হইল বাজার, এই ডাউন ট্রেন্ডের একদম বটম লেভেলে একটা স্টক কিনে তারপরে দেন সেইখান থেকে 10% প্রফিট মেক করেছি। তো চলেন আমরা একটু এআইএল এর চার্টে যাই, তাহলে বিষয়টা আরো সুন্দর মতো ধরতে পারবো। পুরাটাই সেল করছে, হ্যাঁ এটা আরো অনেক দূর যাবে, এটা আমি জানি। এটা এই যে টার্গেট পর্যন্ত যে টার্গেটটা আপনাদেরকে দিয়েছে এই পর্যন্তই যাবে। বাট ইন দ্য মিন টাইমে ট্রেডিং অপরচুনিটি তো আমরা একটু পাই, যদি আরেকটু নিচে আসে আবার রিএন্ট্রি হবে।
বাট এআইএল বাড়ার আগে কিন্তু এই জায়গাগুলোতে অ্যাকুমুলেশন হচ্ছিল এবং ভলিউমটা ড্রাই হয়ে গেছিলো, মানে মরা শেয়ার হয়ে গেছিলো। এই মরা শেয়ারে 10% কিন্তু আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে। এবং এখন যদি একটু নিচে আসে আবার কিনবো, আবার উপরে যাবে, আবার রিটেস্ট, মানে এটাকে বলে সুইং ট্রেডিং। এই সুইং ট্রেডিংটা আমি আপনাদের সাথে রেগুলার শেয়ার করার চেষ্টা করি। এই এআইএল এর আরেকটা জাত ভাই হচ্ছে বিস হ্যাচারি। আপনারা জানেন এআইএল বাড়লে বিস হ্যাচারি বাড়ে, অথবা বিস হ্যাচারি বাড়লে এআইএল বাড়ে, একটা আরেকটার পরিপূরক। সো এটারও জাত ভাই। তো এইটাও কিন্তু একটা সম্ভাবনাময় শেয়ার হইতে পারে, যেহেতু এইটা 126 টাকার থেকে কারেকশন হইতে হইতে এখন 30 টাকা 31 টাকার ঘরে। শেয়ারটা এখন 31 টাকা 50 পয়সা। যদি আপনারা টার্গেট চান, টার্গেট ভাই আমি ওইভাবে দিতে পারবো না। আপনারা 10% নিতে পারেন, 5% নিতে পারেন, 20% নিতে পারেন। তারপরেও আমি একটা টার্গেট বলে দিই, 35-36 টাকার ঘর একটা, সেকেন্ডটা হচ্ছে হলো 47 টাকা ঘর। হ্যাঁ, তবে ইন্ডেক্স একটু যদি ভোলাটাইল থাকে তখন এই স্টকগুলো একটু স্লো থাকবে, বাট আপনাকে তেমন একটা লস দিবে না। যেমন লাভেলো নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করছিলাম, আজকে লাভেলো বেশ উপরে উঠছে। যদিও আমি লাভেলো বিক্রি করে দিয়েছিলাম তখন ওই ডাউন ট্রেন্ডে, আপনাদের সাথে এর আগে শেয়ারও করেছে একটা পোস্টে। বাট লাভেলো কিন্তু মোটামুটি আগাইছে, এবং সেখানে বলা হয়েছিল আমি জানি লাভেলো ভালো করবে, তারপর আমি রিস্ক নেই ওইখানে। বাট যারা ধরে রেখেছে দেখেন লাভেলো কিন্তু আজকে মোটামুটি 73 টাকার উপরে চলে গিয়েছে। একটা গ্যাপ হয়েছে এবং আরো একটু গ্যাপ হইলেও হইতে পারে। বাট এই টাইপের স্টকই এখন আমাদের দিকে নজর দেওয়া উচিত। আমরা এখন ওই ইন্স্যুরেন্স যেগুলো একবারে ডাউন ট্রেন্ডে আছে আবার একটু পুল ব্যাক দিচ্ছে, বা ব্যাংক একটু ডাউন ট্রেন্ডে আছে আবার পুল ব্যাক দিচ্ছে, এই টাইপের স্টক না দেখে এই জেট, আমি এই মুহূর্তে আপনাদেরকে বলতেছি যে আমরা এখন জেটের মধ্যে থাকার চেষ্টা করতেছি। কারণ এই জেটগুলাই যদিও 50 শেয়ার অনেকেই কিনতে চায় না, বাট আমার কাছে সব শেয়ারই সমান। যে শেয়ারটাই আমার বাই সিগন্যাল দেবে, যে শেয়ারটার পজিশন ভালো এবং বটম রেঞ্জে আছে, সেই শেয়ারগুলো নিয়েই আমি ট্রেড করার চেষ্টা করি। তো আপনারা চাইলে এই বিস হ্যাচারিটা আপনারা আপনাদের মতো করে নজর রাখতে পারেন। তাদের ফার্স্ট হচ্ছে হলো 34-35, মানে ওই যে 35 টাকা, সেকেন্ড হচ্ছে 46। এত দূর আর নাই গেলাম, অত পর্যন্ত নাই গেলাম। যদি বাজার একটু রিটেস্টে আসে বা বাজার একটু কারেকশনে দেয়, তাহলে বলবেন ভাই এত দূর গেছে, আপনি তো এআইএল এর কথা বলছিলেন 37-38 টাকার ঘরে, আপনি এখন বিক্রি করে দিচ্ছেন। ভাই এটা আমাদের সুইং ট্রেডিং, ওইটা দেখবেন আবার কবে যেন আমরা কিনে ফেলছি, যখন আবার একটু 1 টাকা 2 টাকা আবার নিচে আসবে আবার কিনে ফেলবো। বাট ওইটা আপনারা পারবেন কিনা সেটা নিয়ে আমি একটু সন্দেহান। আপনারা চাইলে এইভাবে করে একটু টার্গেট রাখতে পারেন, এবং স্টপ লস 29 টাকার নিচে যদি চলে আসে, তাহলে নতুন করে যে এই জায়গাটাতে যেরকম ডাউন ট্রেন্ড হয়েছে এরকম কিন্তু নতুন করে আবার ডাউন ট্রেন্ড শুরু হইতে পারে। সো ওই জায়গাটাতে একটু মাথায় রাখতে হবে। কোনো স্টকই একদম বটম খুঁজে পাওয়া যায় না, কোনো স্টকে একবারে টপ খুঁজে পাওয়া যায় না। বাট আপনাকে কারেকশন লেভেলটা দেখতে হবে। যেহেতু এটা 126 টাকার থেকে কারেকশন হয়েছে, এখন 30 টাকার ঘরে অনেকটাই কারেকশন হয়েছে। যেমন সিপালে হয়েছিল, সিপাল অনেক উপর থেকে এসে নিচে 27-28-29 টাকার ঘর থেকে আবার কিন্তু এখন 40-42 টাকার ঘরে। আমি 40 টাকা টার্গেট দিয়েছিলাম সিপালে, আপনারা জানেন সেটা হিটও করেছে। 42 টাকা আজকে ট্রেড করে বা 43 টাকা ট্রেড করে সে আবার একটু নিচের দিকে আসার চেষ্টা করতেছে। টার্গেট কিন্তু হিট, আপনি যদি রাখতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো চলেন আর একটা স্টক আছে, সেটাও জেডের। আমি এই মুহূর্তে আসলে জেড ছাড়া আর মিউচুয়াল ফান্ড ছাড়া তেমন কোনো কিছু দেখতেছি না। মিউচুয়াল ফান্ড একটু সময় নিতে পারে, বাট এই জেডগুলা যেহেতু অনেকটাই কারেকশন হয়ে গেছে, সেহেতু আমি এইগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করছি। যেহেতু মার্কেট একটু পুলব্যাক দেওয়ার চেষ্টা করতেছে, পুলব্যাকের পরেও যদি মার্কেট একটু ডাউন ট্রেন্ডেও আসে বা মার্কেট একটু বাড়িও খায় বা একটু টাইটে থাকে, তারপরেও এই স্টকগুলো তেমন কোনো কিছু হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না। কারণ এই স্টকগুলো একদম বটমে। স্টকটা হচ্ছে কি এলআরবিডিটার একদম টপ যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে স্টকটার একসময় ফ্লোর ছিল কয় টাকায়? 35 টাকায়। আর হচ্ছে টপ ছিল মোটামুটি 61 টাকা। তার মানে 61 টাকার থেকে স্টকটা পড়তে পড়তে এখন কয় টাকা? 10 টাকা 30 পয়সা। আমার ভাই 61 টাকাও লাগবে না, 35 টাকা ফ্লোর প্রাইস যেটা ছিল সেটাও লাগবে না। এখান থেকে যদি আপনি একটা হল্ট পান বা 2টা হল্ট পান, তাহলেই তো আপনার কত কিছু। যেমন আমরা এআইএল এই 7 দিনে, মানে 1 সপ্তাহের মধ্যে এআইএল 10% আমরা নিয়ে নিয়েছি। আপনারা যদি ওইটা পারেন, ওইটাও খারাপ কি? তাহলে আপনারা এই টাইপের স্টক, হ্যাঁ শুধু যে এলআরবিডি আর হচ্ছে বিস হ্যাচারি আপনারা নেবেন এরকম না। আপনারা যদি খুঁজেন দেখবেন এইরকম অনেকগুলো স্টক যেগুলা জেডে আছে, এবং নয়া জেডে। হ্যাঁ, নয়া জেড বলতে কি নতুন নতুন জেডে, যে মাকসুদ সাহেব আসার পরে যে জেডগুলাতে যেভাবে ফালাইছে, ওইগুলাতে দেখবেন ভালো কারেকশন হয়েছে। এই কারেকশন লেভেলেই আপনাকে শেয়ারগুলো কালেকশন করতে হয়। তো আমরাও এখন চেষ্টা করতেছি যে মার্কেট যদি ডাউন ট্রেন্ডেও থাকে বা মার্কেট যদি আরেকটু নিচের দিকেও আসে, তাহলে এই টাইপের স্টকগুলো আমাদেরকে বাঁচাবে। যেহেতু এগুলো সম্ভাবনা বেশি এবং ঝুঁকি কম, যেহেতু বটমে আছে, সেহেতু এই স্টকগুলোর দিকে, যেহেতু আমরা অনেক ক্ষেত্রেই ট্রেডিং
সাইকোলজি ধরে রাখতে পারি না, অনেক ক্ষেত্রে ক্যাশ রাখতে পারি না। সেহেতু আপনারা এই টাইপের স্টকে যদি থাকেন তাহলে আপনাদের জন্য আমি মনে করি একদম ম্যাক্সিমাম সেফটা থাকা যায়। আর যদি আপনি ব্যাংক বা ইন্স্যুরেন্স ওই আবার একদম টপিক আছে, অলরেডি বাড়তি আছে, এখনও বটম রেঞ্জ থেকে 20, 30, 40% বাড়তি আছে, সেই টাইপের স্টকে যদি এখন থাকার চেষ্টা করেন তাহলে আবার যদি ইন্ডেক্স কারেকশন হওয়া শুরু করে তাহলে বড় মাইটটাই কিন্তু তখন খাবে। এই যে দেখেন, এই যে এই স্টকটা, এই যে এত বড় ইন্ডেক্স কত বড় পতন হয়েছে, মানে 600 পয়েন্টের মতো পতন হয়েছে, এই স্টকটা তেমন কোনো ক্ষতি হয়েছে হয় নাই। বিএসআরই দেখাইলাম সেটাও হয় নাই, এএল দেখাইলাম সেটাও হয় নাই। তাহলে ভাই এইখান থেকে আরো যদি 300 পয়েন্ট পড়ে তাহলে এই স্টকটা নিয়ে আপনার ভয় কিসের? দেখেন এই জায়গাগুলোতে আরো মানে হ্যাঁ একদিন একটু পড়ছে আবার কিন্তু রিকভারি হয়ে গেছে, বাট ওই যে অন্যান্য যে ইন্স্যুরেন্স এবং ব্যাংক যেভাবে পড়ছে ওইভাবে কিন্তু এই স্টকগুলো পড়ে নাই। তাহলে আপনাকে এই স্টকগুলাই এই মুহূর্তে সেভ মনে হবে, আপনাকে আপনাকে বাঁচাবে। তো আমিও এই টাইপের স্টকে থাকার চেষ্টা করি। স্টকটার এখন প্রাইস কত? 10 টাকা 30 পয়সা। স্টপ লস কত? এই স্টকটা যদি 9 টাকা 60 পয়সা, হ্যাঁ 9 টাকা 60 পয়সার নিচে যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে স্টপ লস আপনারা মেনটেন করতে পারেন। তবে হ্যাঁ, আমি এই মুহূর্তে এই টাইপের স্টকে স্টপ লস নিব না। আমি আমার ট্রেডিং প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করি। এইখানে আমি আস্তে আস্তে করে কালেকশন করতেছি, মানে এলআরবিডি যে কালেকশন করতেছি বিষয়টা এমন না, এটা এটা আপনারা ধরে নিয়েন না যে আমিই কালেকশন করতেছি, বাট অন্য কোনো এই টাইপের জেট, মানে জেট যেগুলো এই টাইপের আরও অনেক স্টক আছে যেগুলো আমার কাছে ভালো লাগতেছে, সেগুলো আমি আস্তে আস্তে কালেকশনে করতেছি। তবে এই স্টকটা ধরেন যদি আপনি কালেকশন করার চেষ্টা করেন বা আপনি ট্রেড করার চেষ্টা করেন তাহলে এই রেঞ্জে কিছু করলেন, আবার নিচের দিকে আসলো আবার কিছু করলেন, মানে ওইভাবে করে মানে 50-50 করে যদি আপনারা করতে পারেন তাহলে ভালো। আমিও ওইভাবে করতেছি, আজকে 5,000, কালকে 10,000, তারপরে 50,000, এইভাবে করেই টুকটাক করে কালেকশন করতেছি। টুমোরো এই স্টকগুলাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে প্রফিট দেওয়ার সক্ষমতা রাখে। এখন বাড়তি শেয়ারে ভাই এই মুহূর্তে আপনাদের যায় না, আপনাদেরকে এই বিষয়টা সতর্ক করে দিলাম যে স্টকগুলো একদম বটম রেঞ্জে আছে এবং একটা জায়গায় অ্যাকুমুলেশন হচ্ছে। এই যে স্টকটা দেখেন এই জায়গাগুলোতে পুরোটাই অ্যাকুমুলেশন। এই অ্যাকুমুলেশনে কিনে আপনি যদি 15 দিন ঘুমো দেন তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। এই 15 দিনের মধ্যে যদি ইন্ডেক্স আরও 300 পয়েন্ট কারেকশন হোক তারপরেও তেমন কোনো হবে না, মানে আপনার প্রবলেম হবে না। যদি কারেকশন হয়, মানে ইন্ডেক্স যদি কারেকশন হয় সেক্ষেত্রে এই স্টকটাও একটু পড়তে পারে, তখন আরও বেশি করে কিনবেন। এইভাবে করেই আমি চিন্তা করছি, মানে আপনাদেরকে কিনতে বলতেছি ওই রকম না বিষয়টা, বিষয়টা মানে কথার ক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এইভাবে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছি। বাট আপনারা এইভাবে প্ল্যান করতে পারেন, আমি ওইভাবে প্ল্যান করছি। তা আপনারা যদি সর্বপ্রথম এই স্টকটার টার্গেট যে 13 টাকার ঘরে এবং পরবর্তী টার্গেট 15 টাকার ঘরে আপনারা চাইলে রাখতে পারেন। হ্যাঁ, এই স্টকটা ওই আগের ফ্লোর পর্যন্ত যেতে পারে, এই মুহূর্তে ওই রকম চিন্তা বাদও দেন, একদম বাদ দিয়ে দেন যে ফ্লোর 35 টাকা, তাহলে 35 টাকা পর্যন্ত ধরে রাখবো। ইন দ্য মিন টাইমে আপনি বিভিন্ন টাইপের সুইং পাবেন, এই সুইং ধরে ধরে ট্রেড করে আপনি 35 টাকা পর্যন্ত আগাইতে পারেন। বাট আমি বলবো না যে একবারে 35 টাকা পর্যন্ত নিয়ে আপনারা বসে থাকেন, সুইং পাবেন। এইভাবে করে দেখবেন যে এইখান থেকে উঠছে, এইভাবে করে একটু উঠছে আবার নামছে, আবার উঠছে আবার নামছে, এইভাবে করে আপনি একবারে 35 টাকা পর্যন্ত সুইং পাবেন। ইন দ্য মিন টাইমে এইখানে বিক্রি করার পরে এইখানে আবার কেনার সুযোগ পাবেন। হ্যাঁ, যদিও অনেকেই এই বিষয়টা বুঝে না, বাট আপনি আমার সাথে কানেক্টেড থাকবেন, আমি দেখবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। যেমন এআইএল এর কথা আমি বললাম যে এখন একটা প্রফিট টেক করছে 10%, আবার যদি 5% কমে পাই আবার রিএন্ট্রি হবে, আবার ওইখান থেকে 10% বা 20% নেওয়ার চেষ্টা করবো। বাট আপনারা যদি এইভাবে করে চিন্তা করতে পারেন তাহলে আপনার প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। তো আমরা এই টাইপের স্টকগুলা কালেকশন করার চেষ্টা করতেছি, আপনারা চাইলে আপনাদের ওয়াচ লিস্টে এই স্টকগুলো রাখতে পারেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে ট্রেডিং প্ল্যানটা কি হওয়া উচিত সেই বিষয়ে আদি নিয়ে আলোচনা করেছি এবং আপনাদেরকে সেই বিষয়ে আপনাদেরকে একদম ক্লিয়ার মেসেজ দিয়েছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।